আজ শুক্রবার ১৯ জুন ২০১৫, ৫ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বর্ষাকাল। প্রিয় দর্শক, অন্ধকার মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে, বিচ্ছিন্ন করে দেয়। আলো মানুষকে মানুষের কাছে পৌঁছে দেয়। প্রতিটি রাতের অন্ধকারে আমরা অসংখ্য মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, আর প্রতি সকালে কাছের মানুষগুলোকে নতুন করে আপন করে পাশে পাই। ঘুমের দেশে যাওয়া মানেই কিছুক্ষণের জন্য বিদায়। ঘুমের দেশ থেকে ফিরে এসে আমরা প্রতি সকালে নতুন আলো, নতুন আশা পাই, নতুন দিনটিকে সানন্দে বরণ করি। প্রতিদিনের মতো আজকের সকালটিও নিশ্চয়ই নতুন আশা আর সম্ভাবনাকে ঘিরে শুরু হয়েছে আপনার। নির্বিঘ্নে পূরণ হোক সেই আশা, এই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, ইফতার ও সেহরির সময়সূচি, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। সুপ্রিয় দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি গীতিকার ও নাট্যকার শহীদ রহমান। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। ভালো আছি। বেশ কিছু বিষয় নিয়ে জানার আছে। আপনি দেশের বাইরে আছেন, কানাডায় আছেন। তো কানাডায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন এবং সেখানে থেকেও আপনি দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, নাটক লিখছেন, গান লিখছেন, সাংবাদিকতাও করেছেন এবং দেশের সাংস্কৃতিক চর্চা এবং বিদেশে সাংস্কৃতিক চর্চা, দুই চর্চার মাঝে আসলে কতখানি পার্থক্য আপনার চোখে ধরা পড়ে, সেই সব কিছু সম্পর্কে জানবো। তবে তার আগে রয়েছে আমাদের নিয়মিত কিছু পরিবেশনা। রাজধানীর মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে শিল্পী মুন রহমানের ফুজি ফিয়ার শীর্ষক একক চিত্র প্রদর্শনী। চলবে ২০ জুন ২০১৫ পর্যন্ত। সময় প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে শিল্পী তাহেরা খানমের বেলা অবেলা রাগিনী শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ২৫ জুন ২০১৫ পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র এবং চিকিৎসা শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল রিসার্চকে ১৯৯৮ সালে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। উচ্চতর মেডিকেল শিক্ষা এবং গবেষণার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। স্থানীয়ভাবে পিজি হাসপাতাল নামেই এটি বহুল পরিচিত। সকাল ৮টা থেকে এখানে বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়। সরকারি খরচে পরিচালিত এই হাসপাতালে ডাক্তারের ভিজিটের পরিমাণ খুবই কম। এই হাসপাতালে রোগ নির্ণয় ব্যবস্থা বা ডায়াগনস্টিক সার্ভিস সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রশাসনিক দপ্তর খোলা থাকে সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত। জেনে নিন ঠিকানা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শাহবাগ, ঢাকা ১০০০, ফোন ৮৬১৮৬৫২ অথবা ৯৬১৪৫৪৫ থেকে ৯ পর্যন্ত অথবা ৯৬১২৫৫০ থেকে ৪ পর্যন্ত। ওয়েবসাইট www.bsmmu.org। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি ইসলামী সঙ্গীত। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম
ছুঁয়েছিলে তার কদমের খুশবু আজো তার কদমের খুশবু আজো তোর হাতরে জাগে ওরে তোর আতরে জাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময় কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান। ইলশে গুড়ি। ইলশে গুড়ি মানে গুড়ি গুড়ি, তাই কথায় বলে ইলশে গুড়ির মতো বৃষ্টি। সুস্বাদু ইলিশ মাছ ও প্রায় বিরক্তিকর গুড়ি গুড়ি বৃষ্টি পড়াকে এক করে কাব্যগ্রন্থি এই ইলশে গুড়ি শব্দটি তৈরি হয়েছে। এটি উপমাত্মক শব্দ, তবে উপমা হিসেবে ইলিশের উপাদেয় ডিমের ঝোল প্রসঙ্গ এই শব্দ তৈরিতে কোনো ভূমিকা রাখেনি। ধারণা করা যায় এরকম গুড়ি গুড়ি বৃষ্টির সময় জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ প্রায় স্বেচ্ছায় এসে ধরা পড়ে। এই ব্যাপারটা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিকে ইলশে গুড়ি বৃষ্টি বলা হয়। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার ও নাট্যকার শহীদ রহমানের কাছে। দীর্ঘদিন কানাডায় আছেন এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। দেশ থেকে দূরে আছেন, কেমন লাগে, কি অনুভব হয় দেশের জন্য? বিদেশের মাটিতে আসলে সংস্কৃতি চর্চা করা যায়, কিন্তু দেশের যে আমেজ, দেশের যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এবং সবার সাথে যে উঠা বসা হয়, পরিচিতির একটা যে সম্পর্ক, সেই জিনিসটাও বিদেশেও আছে, কিন্তু দেশের পরিচিতি আর বিদেশের পরিচিতি মধ্যে একটু তো ধরেন ফারাক আছে। দেশের সংস্কৃতির বিদেশের সংস্কৃতির মধ্যে চর্চা করা বা কাজ করার মধ্যে সেটার মধ্যে আছে। দেশে ধরেন অনেক অপরচুনিটি আছে কাজ করার মতন, বিদেশে ধরেন সীমাবদ্ধ, জীবিকার জন্য, রুটি রুজির জন্য ছুটতে হয় সব সময়। যে একটা কথা আছে বাংলায় যে সোনার হরিণের পিছনে আমরা দৌড়াচ্ছি, তো সেইটা ধরেন বিদেশের মাটিতে ধরেন আপনার অর্থের পিছনে যেই সময়টা আমাদের দেওয়া হচ্ছে কর্মব্যস্ততার মধ্যে, তার ফাঁকে মাঝখানে বের করে আমরা সংস্কৃতি চর্চা করে থাকি। দেশের মাটিতে থাকলে ধরেন যে জিনিসটা হতো, সাপোজ আমি কর্মজীবীও যদি হতাম, তাহলে ধরেন একটা সময় বের করে নিতাম যে বিকেলবেলা একটা বন্ধুদের সাথে আড্ডা, সাহিত্য চর্চা করা, নাটকের রিহার্সাল করা, সেই জিনিসটা তুলনামূলকভাবে বিদেশের মাটিতে খুব কম, এবং তার মাঝে থেকেও সময় অনেক কষ্ট করে বের করে নিতে হয়। সবকিছু মিলিয়ে যে সৃষ্টিশীল কাজের সাথে আপনি যুক্ত আছেন, সেই কাজের সম্পর্কে একটু জানতে চাই যে সেই কাজ নিয়ে আসলে ব্যস্ততা কতখানি বা কি কি করা হচ্ছে এখনকার সময়। কাজের থেকে ফিরে এসে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়, ধরেন নাটক লেখার জন্য হোক আর গান লেখার জন্য হোক, সেটাকে বের করতে হয়। আর ছুটির দিনে ধরেন সেটাও বের করে নিতে হয়। নাটক লিখেছেন, গান লিখছেন এবং সাংবাদিকতা করেছেন, অভিনয় করেছেন, সবকিছু মিলে একটু জানতে চাই যে এই সাংস্কৃতিক অঙ্গনের শুরুটা কি করে হলো? ব্রেক্টের প্রথম আমার জীবনের নাটক মাদার কারেজ, এটা অনুবাদ করেছিলেন প্রফেসর আমাদের অধ্যাপক কবি চৌধুরী সাহেব অনুবাদ করেছিলেন। এটা জার্মান লেখক ব্রেক্টের। এইটা এ থেকে আমার শুরু, যাত্রাটা শুরু, প্রথম আমার অভিনয়। এটা আমি শুরু করি ধরেন 88-এ, আমি নাটকের 88 থেকে আমি ধরেন আপনার 99 পর্যন্ত আমি মঞ্চে কাজ, এরপর আমার আসলে বিদেশ যাত্রা শুরু। তখনকার সময় মঞ্চে কাজ করেছেন এবং এখনকার সময়ে যদি বলি যে মঞ্চকর্মী, এই অভিনয়ের মাঝে কি পার্থক্য আপনার চোখে? পার্থক্য এখানে অনেক আছে। ধরেন আমরা যখন মঞ্চে কাজ করেছি, তখন মঞ্চে আমরা কোনো চরিত্রের জন্য কাজ করিনি। মঞ্চে গ্রুপ আমাকে যেই ডিসিশন বা যেই
কিছু করার জন্য আমাকে বলেছে, সেটাই আমি করেছি। অনেক সময় আমি পাঠ করেছি, মানে সংলাপের জন্য কাজ করেছি, অনেক সময় আমাকে সেটের জন্য কাজ করতে হয়েছে, অনেক সময় আমাকে লাইটের জন্য কাজ করেছি। কিন্তু তখন আমাদের আসলে এই ইলেকট্রনিক মিডিয়ামুখী হওয়ার চিন্তা ভাবনা ছিল না। তো তখন একটা ইচ্ছা ছিল যে মঞ্চে কাজ করব, মঞ্চে কাজ করে জীবনে একজন নাট্যকর্মী হিসাবে সকলের কাছে পরিচয় লাভ করব। তা এখন আপনার যেই মানে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হলো যে এখন আসলে মঞ্চে কেউ কাজ করতে চায় না। এটা একদম সত্য। এটা হয়তোবা অনেকে কথাটা আমার দুঃখ পাবেন বা এটা অপ্রিয় সত্য কথা যে মঞ্চে একেবারেই কেউ কাজ করতে চায় না। সবাই এখন চায় রাতারাতি আপনার ইলেকট্রনিক মিডিয়াতে মানে কাজ করার জন্য। এতে করে হলো কি আমাদের যেই মঞ্চের যে একটা গতি ছিল বা মঞ্চ থেকে শিখে এসে আমি টেলিভিশনে আমি আপনার নাট্যশিল্পী হিসেবে বা সঙ্গীত শিল্পী হিসেবে বা যে কোনো মাধ্যমে আমি যে তালিকাভুক্তি শিল্পী হিসেবে চর্চা করব, সেটা কিন্তু এখন মানটা থাকতেছে না। সম্প্রতি একটা গান লেখার প্রসঙ্গে, মানে অ্যালবামের কাজ আপনি করেছেন এবং সেই অ্যালবামের গান লিখেছেন 7টি তারার দ্বীপ। এই অ্যালবামে 7 জন কলকাতার শিল্পী গান গেয়েছেন এবং গানগুলো আপনি লিখেছেন। এই অ্যালবামের প্রসঙ্গে একটু জানতে চাই। এইটা গত জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে। তো এই অ্যালবামে 7 জন কলকাতার শিল্পী কাজ করেছেন এবং আপনারা মনে দেখেছেন এই অ্যালবামে বিখ্যাত শিল্পীরা করেছেন, যেমন শ্রীকান্ত আচার্য, আমাদের কলকাতার মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অন্বেষা দত্তগুপ্তা, মনোময় ভট্টাচার্য এবং রূপঙ্কর। কেন ভারতের শিল্পীদেরকেই দিয়ে গান গানোর সুযোগ করা হচ্ছে, কেন আমাদের দেশের শিল্পীদের না? কিন্তু ভারতের শিল্পীদেরকে আসলে এখানে নেওয়ার মানে মূলত কারণ হলো ভারতের সঙ্গীত জগতে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছেন। আর যে কজন শিল্পী, এই যে 7 জন শিল্পী গিয়েছেন, এরা আমার সেখানে ধরেন প্রোগ্রামও করেছেন এবং এদের সাথে আমার একটা ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। আবার একটু চলে যাই প্রবাসী জীবনে। কানাডায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন, তো সেখানে বিভিন্ন আয়োজন, যেমন পহেলা বৈশাখ বা যদি বলি ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি বা পহেলা ফাল্গুন, ঈদ, এই বিষয়গুলো আসলে কতখানি উদযাপন করা হয় বা কতখানি দেশীয় আমেজ থাকে সেখানে? না, দেশীয় আমেজ থাকে, দেশীয় আমেজ থাকে, এগুলি পালন হয়। পালনের মধ্যে আমি আপনাকে বলি, যেমন আমাদের সেখানে 21শে ফেব্রুয়ারি আমরা করি, আমরা পহেলা বৈশাখটা করি, আমরা ধরেন আপনার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এগুলি আমাদের করা হয়। আর আমি ধরেন আমার নিজস্ব একটা সংগঠন আছে, এটা 2 বাংলায় মিলে, সেটা হলো যে বাঙালি সাংস্কৃতিক পরিষদ। ওই ব্যানারেই আমাকে ম্যাক্সিমাম ভারত বাংলাদেশের শিল্পীদেরকে দিয়ে আমি অনুষ্ঠান করে থাকি। আর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আমি এবার সাধারণ সম্পাদক আমি নির্বাচিত হয়েছি। তাই আমাদের সেখানে আসলে মূলত আমেজটা ভালোভাবেই থাকে এবং আমরা চেষ্টা করি যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন, আমরা যারা আছে, আমাদের ছেলে মেয়ে সন্তানাদি যারা আছে, তাদেরকে আমাদের কালচারে আমরা মানে বিল্ড আপ করার জন্য আমরা সবসময় এই জিনিসটা চিন্তা ভাবনা করি। তার পাশাপাশি তো পাশ্চাত্যে তো ধরেন একটু ছোঁয়া থাকে, এটা তো নিজেরাই জানেন, বাচ্চারা তো ওখানকারই কালচারটাকে ফলো করে। আমরা চেষ্টা করি যে আমাদের কালচারটাকে তারা যেন ধরে রাখে। আমরাও এই আশা করছি এবং যারা আছেন আপনারা, আমাদের দেশের গুণী মানুষরা যারা কিনা বাইরে আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে আসলে ধারণ করছেন, আশা করছি যে এই বিষয়গুলো আসলে আমাদের মাঝে থাকবে এবং এই বিষয়গুলোকে যেই চেষ্টা আপনি করে যাচ্ছেন লেখালেখির মাধ্যমে। তবে আমি আপনাকে এখানে একটা কথা বলি, আমাদের এই দিবসগুলি, আপনি যেই দিবসগুলির কথা বললেন, এই যে পয়লা বৈশাখ, আমাদের অমর 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, যে দিবসগুলির কথা বললেন, এগুলি কিন্তু আপনারা যে ডেটে করেন আমরা সেটা করতে পারি না। আমরা ধরেন শনি কি রোববার আমাদের যে সরকারি ছুটি থাকে, ছুটির দিন থাকে, মানে থাকে, সেই ছুটির দিনে আমরা দর্শকদেরকে একত্রিত করি। আর আরেকটা কথা হলো যে আমাদের ওয়েদার উপর অনেক কিছু নির্ভর করে, কারণ কানাডার ওয়েদার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। সেখানে ওয়েদার উপর নির্ভর করে আমরা খোলা মাঠে আমরা অনেক কিছু করতে পারি না। অনেক সময় হয় যদি আমাদের সামার থাকে তাহলে আমরা সেভাবে আয়োজন করতে পারি, সবাইকে আমরা একত্রিত করে আমরা
সেখানে অনুষ্ঠান করতে পারি। তবে আপনাদের শিল্পী অনেকেই আমাদের যায়, বাংলাদেশের শিল্পী যায়। তবে বাংলাদেশের শিল্পী পেলে আমাদের দর্শকরা খুবই আনন্দিত হয়, খুবই উৎসাহিত হয় এবং নিজের দেশের একটা জিনিস চিন্তা করবো যে নিজের দেশের একজন শিল্পী আসলে ভালো হোক আর খারাপ হোক, তখন যে আমার বাংলাদেশের শিল্পী। যেমন আমি আপনাকে একটা কথা বলি, এই গত মাসে আমাদের টরন্টোতে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল। তা আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেছে, আমাদের শহীদুজ্জামান সেলিম গিয়েছিলেন, আমি তাকে ইনভাইট করেছি। আমি যেই শহরে থাকি মন্ট্রিয়ালে, উনি টরন্টোতে এসেছিলেন, আমি মন্ট্রিয়ালে ওনাকে ইনভাইট করছি এবং সেই ওনাকে দিয়ে আমরা একটা ধরেন বৈঠকি সন্ধ্যা নামে একটা প্রোগ্রামও করেছি দর্শকদের। উনি সেখানে ঢাকা থিয়েটার সম্পর্কে বলেছেন, বাংলা নাটক সম্পর্কে বলেছেন, আমাদের এই বর্তমানে যে টিভি নাটক চলতেছে তার যে অবস্থাটা কেমন যাচ্ছে, কেমন সেটা সম্পর্কে উনি বলেছেন। আজকে যেমন আমাদের 3টে ছবি গিয়েছে, আপনারা জানেন 3টি বাংলা ছবি গিয়েছে এবং যখনই এই 3টি ছবি যখন সেখানে পুরস্কৃত হলো, আমাদের বুকটা ভরে গিয়েছে যে আমার দেশের ছবি। আসলে সবকিছু মিলিয়ে যে আমাদের দেশকে ওখানে তুলে ধরা এবং সেক্ষেত্রে আপনারা যে অগ্রণী ভূমিকা পালন করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবারের সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামতের ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে। মতামতের ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। পারস্যের বিখ্যাত কবি শেখ সাদির একটি উক্তি বলে অনুষ্ঠান শেষ করব আজ। তিনি বলেছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।